তোমায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই সুস্থ এবং নিরাপদে আছো। আর নিয়মিত ব্যায়ামগুলো করছো তো? অবশ্যই করবে। তাহলে কি হবে? আমাদের শরীর মন ভালো থাকবে, তাই না? হ্যাঁ, ঠিক আছে, চলো আজকে আমি তোমাদেরকে আরও একটি ব্যায়াম করে দেখাবো। প্রথমে আমি করে দেখাবো, তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে দেখবে, কেমন? প্রথমে আমি সোজা হয়ে দাঁড়াবো। 1 2 3 4। কি ভালো লেগেছে? তাহলে তোমরাও সবাই তৈরি হয়ে যাও, সবাই সোজা হয়ে দাঁড়িয়ে যাও এবং আমার সাথে সাথে করো, ঠিক আছে? সবাই তৈরি? 1 2 3 4। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, কেমন লাগলো ব্যায়ামটি করতে? নিশ্চয়ই খুব ভালো লেগেছে। হ্যাঁ, তোমরা কিন্তু প্রতিদিন এই ব্যায়ামটি এবং এর আগে যে ব্যায়ামগুলো করেছো সেগুলো সব অনুশীলন করবে, ঠিক আছে? তাহলে কি হবে? শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, তাই না? আচ্ছা, ব্যায়াম করা হলো আমাদের, আর কি করা যায় বলো তো? কি করা যায়? একটি গান শুনলে কেমন হয়? চলো আজকে আমি তোমাদের একটা সুন্দর গান গেয়ে শোনাবো। তোমরা প্রথমে খুব মনোযোগ দিয়ে শুনবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলো তো আমি মাথায় এটা কি পরেছি? কি চিনতে পেরেছো? হ্যাঁ, এটা হচ্ছে মুকুট। মুকুট কারা পরে? রাজা পরে, তাই না? আমরা এটা সবাই জানি। আর তাই আজকে আমিও মুকুট পরেছি। কেন পরেছি বলো তো? কারণ আমি তোমাদেরকে আজকে একটি রাজার গান শোনাবো, তাই। ঠিক আছে, তাহলে চলো গানটি করি এবং তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে শুনবে, কেমন? আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোরা রাজার সনে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা। কি শিক্ষার্থী বন্ধুরা, কেমন লাগলো? আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। এবার চলো তোমাদেরও কিন্তু আমার সাথে গাইতে হবে। সবাই তৈরি তো? এবার তোমরাও আমার সাথে গাও, ঠিক আছে? আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোরা রাজার সনে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকবার গাই। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোরা রাজার সনে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা। শিক্ষার্থী বন্ধুরা, কেমন লাগলো গানটি? নিশ্চয়ই খুব ভালো লেগেছে। তোমরা বাসায় গানটি করতে পারো, ঠিক আছে? তোমাদের ভাই বোনদের সাথে সবার সাথে খুব মজা করে গানটি গাইবে, ঠিক আছে? আচ্ছা, আমাদের ব্যায়াম করা হলো, গান গাইলাম, আর কি করা যায়? কি করা যায়? চলো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো, তোমরা আগে সবাই দেখবে, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা ব্যায়াম করলাম, গান গাইলাম, তাই না? এবার তোমরা সবাই বোর্ডের দিকে তাকাও তো, কি দেখতে পাচ্ছ? মনে পড়েছে? তোমরা কিন্তু এর আগে এগুলো করেছো। শব্দ গঠন, ছবি দেখে বলো তো এটা কিসের ছবি?
বল আমরা সবাই চিনি, তোমরা এর মধ্যে এটা করেছো। তারপরও আমি তোমাদেরকে আজকে আরেকবার একটু মনে করিয়ে দিই। এটা হচ্ছে বল, ব ল, বল। এটা কি? বই, ব রস্বই, বই। এটা কি বলো তো? মই, ম রস্বই, মই। ঘর, ঘ র, ঘর। বক, ব ক, বক। ফল, ফ ল, ফল। মনে পড়েছে? শিক্ষার্থী বন্ধুরা এবার কি দেখতে পাচ্ছ? এটা কি? জগ, জ গ, জগ। খই, খ রস্বই, খই। কলম, ক ল ম, কলম। কলস, ক ল স, কলস। কি মনে পড়েছে? তোমরা এগুলো করেছো। তাহলে আজকে আমরা কি করব? চলো তাহলে সেটা দেখি। শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এই পাঠটি করব। ছবিগুলো পরিচিত লাগছে তাই না? আর শব্দগুলো তোমরা এর মধ্যেই করেছো এগুলো। তবুও আমি তোমাদেরকে আরেকবার বলে দেই, এখানে কি কি ছবি আছে বলো তো? তোমরা বলো আমার সাথে সাথে। মই, ঘর, বল, বই, কলম, কলস। তাই না? আমরা ছবিগুলো সবাই চিনি। আর এবার বলো তো এখানে কি লেখা আছে? চলো আমরা বলি, আমার সাথে সাথে তোমরাও বলো। বল, বই, ঘর, মই, কলস, কলম। আমরা তো এতক্ষণ এগুলো এখানে কি কি আছে সেটা পড়লাম তাই না? কিন্তু এই যে ছবিগুলো আছে তার নামগুলো এপাশে কি এলোমেলো করে দেয়া আছে। তাই আমরা এখন কি করব? দাগ টেনে ছবির সাথে শব্দ মিলাবো। ঠিক আছে? তাহলে তোমরা সবাই বলো তো প্রথম ছবিটা কি আছে বলো? মই। প্রথম ছবিটা হচ্ছে মই। তাহলে তোমরা এবার খুঁজে বের করো মই লেখা কোথায় আছে, কোথায় আছে? এই যে একটা এখানে দাগ দিয়ে দেখিয়ে দিয়েছে, দেখেছো? মই। এই যে ম রস্বই, মই। এখানে একটি দেখিয়ে দেওয়া হয়েছে মই। ঠিক এইভাবে করেই আমরা অন্য ছবিগুলোর সাথে শব্দগুলো আমরা কি করব? দাগ দিয়ে মিল করব। তাহলে চলো আমরা করি, তোমরাও আমার সাথে সাথে করো। এবার বলো তো পরের ছবিটা কি আছে? ঘর। তাহলে এই পাশে ঘর কোথায় লেখা আছে তোমরা খুঁজে বের করো, খুঁজে বের করো। এই তো এখানে লেখা আছে ঘ র, ঘর। তাহলে কি হবে? এই ঘরের সাথে আমরা এই ঘর ছবি দাগ দিয়ে মিল করব। চলো তাহলে মিল করি। ঠিক আছে, আমাদের একটা মিল করা হয়ে গেল তাই না? এর পরের ছবিটি কি আছে তোমরা বলো? বল, তাই না? তাহলে এই পাশে বল কোথায় লেখা আছে খুঁজে বের করো। কোথায় আছে বল? এই তো প্রথমেই আছে ব ল, বল, তাই না? তাহলে আমরা কি করব? এই বলের ছবির সাথে বল লেখাটি আমরা দাগ দিয়ে আবার মিল করি। চলো। এর পরের ছবি কি আছে? বই। ঠিক বলেছ, বই। তাহলে বই কোথায় লেখা আছে? বই খুঁজে বের করি। কোথায় আছে? এই তো ব রস্বই, বই। আবার বলো আমার সাথে, ব রস্বই, বই। তাহলে এই বইয়ের ছবির সাথে আমরা দাগ দিয়ে মিল করি। আমাদের বই হয়ে গেল। এরপরে কি আছে? কলম, তাই না? এটা কলমের ছবি। কলম দিয়ে কি করি? আমরা লিখি, তাই না? তাহলে এখানে কলম কোথায় লেখা আছে? কোথায় আছে?
এই তো এখানে লেখা আছে, দেখো সবাই মনোযোগ দিয়ে দেখো, ক ল ম, কলম। তাহলে এই কলমের ছবির সাথে আমরা দাগ দিয়ে মিলাই। এবার কি বাকি আছে? সবশেষে কি আছে? কলস। তাহলে কলসের সাথে আমরা কলস লেখা দাগ দিয়ে মিল করি। ক ল স, ক ল স, কলস। কেমন লাগলো তোমাদের? নিশ্চয়ই খুব ভালো লেগেছে। এই পাঠটি তোমরা বাসায় অনুশীলন করতে পারো, তোমাদের বাসায় যারা অভিভাবক আছে তাদের সাহায্য নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি করব জানো? আমরা এখন গণনা করব। তোমরা আমার সাথে সাথে গণনা করবে কিন্তু, ঠিক আছে? এই যে দেখো তো আমার হাতে এগুলো কি জানো? এগুলো অনেকগুলো ফুল আছে, তাই না? চলো আমরা প্রথমে গুনি। প্রথমে আমি গুনবো, তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে। এখানে গুনে দেখি তো আমার এই হাতে কয়টি ফুল আছে। 1 2 3 4 5 6 7 8 9 10। দেখলে তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমার এই হাতে কয়টি ফুল আছে? 10টি, তাই না? আমি এতক্ষণ 10টি ফুল গুনলাম। আর আমার এই হাতে কয়টি নীল ফুল আছে একটু গুনি চলো। 1 2 3 4। আমার এই হাতে কয়টি ফুল আছে? 4টি। আর এই হাতে আছে 10টি। তাহলে 10টি ফুল আর 4টি ফুল, তাহলে 10 11 12 13। এই 13 পর্যন্ত কি আমরা এর আগে গুনতে শিখেছি, তাই না? কিন্তু আমার হাতে তো আরেকটি ফুল আছে, তাহলে 13-র পরে কি হবে? 14। এখানে 14টি ফুল আছে, 14। এবার আমি তোমাদেরকে আর একটি মজার ছবি দেখাবো। কি দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা? বলো তো এটা কি? একটি পাখি। খুব সুন্দর একটি পাখি, তাই না? পাখিতে কি আছে? অনেকগুলো পালক আছে। আমরা জানি পাখির পালক থাকে। আজকে যেহেতু আমরা 14 পর্যন্ত গুনতে শিখলাম, চলো আমরা আরেকবার গুনি এই পাখিটিতে কতগুলো পালক আছে। তোমরা আমার সাথে সাথে গোনো, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। দেখলে তো এই পাখিটিতেও 14টি কি আছে? পালক আছে। তাহলে কি আমরা গুনতে পারলাম 14টি, তাই না? 14। চলো আমরা আবার গুনি। আরও একটি ছবি দেখাই তোমাদেরকে। কি দেখতে পাচ্ছ? অনেকগুলো ফুল, তাই না? চলো আমরা এই ফুলগুলো গুনে ফেলি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এখানেও 14টি ফুল আছে। শিক্ষার্থী বন্ধুরা, কি দেখতে পাচ্ছ? অনেকগুলো প্রাণীর ছবি, তাই না? অনেকগুলো প্রাণী আছে। চলো এবার আমরা তো 14 পর্যন্ত গুনতে পারি, আবার আমরা গুনে ফেলি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14।
এখানেও 14টি প্রাণী আছে। কি গুনতে খুব ভালো লেগেছে তাই না? আমরা তাহলে 14 গুনতে পারলাম, গুনতে শিখে গেলাম। কিন্তু 14 দেখতে কীরকম সেটা কি আমরা জানি? চলো তাহলে দেখি। এই যে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে 14। তোমরা কিন্তু ইতিমধ্যে পরিচিত তাই না? এই প্রথম সংখ্যাটি কি বলো তো? 1, ঠিক বলেছ। আর এই পরের সংখ্যাটি 4, তাই না? তাহলে 1 এবং তার পাশে 4 হয়ে গেল 14। এই হচ্ছে 14। তাহলে এই যে শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে এখানে কয়টি ফুল গুনেছিলাম? 14টি ফুল গুনেছিলাম তাই না? চলো দেখি তো তাহলে ঠিক আছে কিনা। এই যে দেখো এখানে কত লেখা আছে? 14। তাহলে আমরা সঠিক গুনেছি 14। তাহলে আমরা গুনতে শিখে গিয়েছি। আমরা 14 গুনতে শিখলাম, 14 দেখতে কীরকম সেটাও জানলাম। 14 লেখাটি আমরা এবার আরেকবার অনুশীলন করব। এই যে শিক্ষার্থী বন্ধুরা, দেখো তো কি দেখতে পাচ্ছ? 14, তাই না? এই যে লেখা আছে 14 এবং উপরে কতগুলো হাঁসের ছবি আছে। চলো আমরা হাঁসগুলো আরেকবার গুনে ফেলি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। এই যে দেখো এখানে লেখাও আছে 14। এখন আমরা 14 লেখাটি অনুশীলন করব। কিভাবে লিখতে হবে তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে দেখবে, কেমন? এই যে দেখো এখানে 14 সংখ্যাটি ডট ডট দিয়ে লেখা আছে। আমরা কি করব? প্রথমে আমরা এর উপর দিয়ে হাত ঘুরাবো। আমরা প্রথমে হাত ঘুরিয়ে 1 লিখব, তারপরে হাত ঘুরিয়ে 4 লিখব। 14 হয়ে গেল 14। আমরা আবার লিখি। আরেকবার লিখে দেখাই। আমরা প্রথমে 1 লিখব। আমরা তো 1 লিখতে পারি, আগে আমরা 1 এবং 4 লেখা শিখেছি। তাহলে 14 লেখা কত সোজা দেখেছো? 14 দেখলে শিক্ষার্থী বন্ধুরা, কত সহজে আমরা 14 লিখে ফেললাম। তোমরা বাসায় বড়দের সাহায্য নিয়ে 14টি লিখতে পারো। প্রথমে কি করবে? হাত ঘুরাবে, তারপর কি করবে? পৃষ্ঠা ভরে লিখবে, ঠিক আছে? আমরা এবার বাতাসে 14 লিখব। সবাই আমরা তো 14 দেখতে কীরকম দেখেছি, আমরা সবাই কল্পনা করে 14 সংখ্যাটি লিখব। আমার সাথে সাথে তোমরাও লেখো। 1, এরপরে লিখব 4, 14। আমরা আবার লিখি 1, এরপরে 4, 14। দেখলে তো তোমরা বাতাসে যে কোনো জায়গায় ইচ্ছে মতো কল্পনা করে কি করতে পারো? 14 সংখ্যাটি লিখতে পারো, ঠিক আছে? আমি তোমাদেরকে বোর্ডে আরেকবার 14 লেখাটা দেখাচ্ছি। আমি 14টি লিখে দেখাচ্ছি। 14 আরেকবার লিখি। 14 দেখলে তো কিভাবে 14 লিখতে হয়? তোমরা বাসায় বেশি বেশি করে গণনা করবে এবং বেশি বেশি করে অনুশীলন করবে। খাতায় 14 সংখ্যাটি লিখবে এবং এটাই তোমাদের বাড়ি কাজ থাকবে। যখন স্কুল খুলবে তোমরা তোমাদের শিক্ষকদেরকে এই বাড়ি কাজটি দেখাবে। 14
14 সংখ্যাটি কিন্তু তোমরা পৃষ্ঠা ভরে লিখবে, ঠিক আছে? তাহলে আজকে অনেক কিছু আমরা করে ফেললাম, তাই না? আজকে এই পর্যন্তই থাক। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ। Hello students, how are you? I hope you are fine. Okay, our today's topic is about numbers. Okay, you know the rhyme 1 2 buckle my shoe? Yes, you know it. Let's reset the rhyme. 1 2 buckle my shoe, 3 4 close the door, 5 6 pick up sticks, 7 8 lay them straight, 9 10 a big fat hen. Very good. Now please look at this. আমি তোমাদের জন্য আকাশ থেকে তারা নামিয়ে নিয়ে এসেছি। ওকে, স্টার্স। At first, please count with me. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40. I know you know all the numbers from 1 to 40. Okay, now I'm going to add another star, that is 41. Please repeat after me. 41 41 again, 41 41 42 42 42 42 43 43 43 43 44 44 44 45 45 45 46 46 46 47 47 47 48 48 48 49 49 49 and then 50 50 50. Very good. Okay, now repeat after me from 41 to 50. 41 42 43 44 45 46 47 48 49 50. Okay, now please look at this, the numbers 41 to 50. Please repeat after me.
41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49 and 50. Now please open this page. Page number 28. Now please count the pencils and then write the number there on your book, and please remember use pencil when you write on your book. Okay? তো শিক্ষার্থীরা তোমাদের কি করতে হবে? প্রথমে আমরা এই পেন্সিলগুলো কাউন্ট করব। ঠিক আছে? কাউন্ট করে ঠিক এই বক্সের ভিতর যতগুলো পেন্সিল আছে সেটা লিখব। ওকে? নাম্বারস উইথ নাম্বারস। এখানে লিখতে হবে, এখানে লিখতে হবে। ঠিক আছে? এবং মনে রাখতে হবে যখনই আমরা বইতে লিখব অবশ্যই আমরা পেন্সিল ব্যবহার করব। ওকে? এই জন্য আমি তোমাদের সময় দিচ্ছি 2 মিনিট, 2 মিনিটস। ওকে? আশা করি তোমরা লিখতে পেরেছো। চলো দেখি একটু চেক করে নিই। 40, 41 and 42. Forty-two. 40, 41, 42, 43, 44, 45. Forty-five. 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49 and 50. Okay? 50. 5, 0. 50. Okay? Very good. Now, please take your pen and notebook. আমরা এবার 41 থেকে 50 আমাদের নোটবুকে লিখব। ঠিক আছে? দেখো আমি কিভাবে লিখছি। 4, 1, 41. 4, 2, 42. 4, 3, 43. 4, 4, 44. 4, 5, 45. 4, 6, 46. 4, 7, 47. 4, 8, 48. 4, 9, 49. 5, 0, 50. Okay? Please write on your notebook. And remember, just 3 lines. Okay? Number 1, number 2 and number 3. তোমাদেরকে এই 3টে দাগের ভিতরেই লেখাগুলো শেষ করতে হবে।
ঠিক আছে, প্রথম 3টি দাগকে আমরা ব্যবহার করব 41 থেকে 50 পর্যন্ত নাম্বারসগুলো লেখার জন্য। তোমাদের নোটবুকে লেখার জন্য আমি তোমাদেরকে 3 মিনিট সময় দিচ্ছি। আমি আশা করছি তোমরা খুব ভালোভাবে লিখতে পেরেছো, ঠিক আছে? তো প্লিজ নাও লুক এট দ্য নাম্বারস। একটু খেয়াল করে দেখো 50 অ্যান্ড দেয়ার 49, তার মানে 50 বিফোর 49, 49 50, that is 50 and that is 49, before it 49, 46 before it 45 and after 47, there are 42 before 41 and after 43. ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি? 46 এর পরে যেটা আছে দ্যাট ইজ আফটার। 46 এর পরে আছে 47 আফটার। 46 এর আগে আছে 45 বিফোর। 46 এর আগে কি আছে 45 বিফোর। ঠিক আছে, 42 বিফোর 41 আফটার 43, 50 before 49, 48 before 47, 47 after 48, 43 after 44. Okay, so students, 41 is before 42, 46 is before 47, 48 is before 49, 45 is before 46, 43 is before 44. Okay, very good. এবার চলো একটি মজার কাজ করি, ঠিক আছে? এবার আমরা কি করব বলো তো? আমরা এই যে নাম্বারসগুলো আছে তার বিফোরে কোন নাম্বার আছে সেটি এই ব্ল্যাঙ্কসগুলোতে লিখব। ওকে, ঠিক আছে? 42 বিফোর যে নাম্বারটি আছে সেটা লিখতে হবে। 49 বিফোর দ্য নাম্বার, 44 বিফোর, 48 বিফোর, 50 বিফোর, 41 বিফোর, 46 বিফোর, 47 before and 43 before. Which number comes there? Please look at this. 42 before, 41 is before 42. Okay, তোমরা জানো 41 is before 42. So এভাবেই তোমাদেরকে লিখতে হবে। For this I'm giving you 2 minutes. Okay, please write.
ঠিক আছে, তোমাদের লেখা শেষ হয়ে গেছে। তো চলো আমরা এবার চেক করে নিচ্ছি। তো এবার বলো তো 42 এর আগে কোনটা আছে নাম্বার আমাদের? ইয়েস, 42 আগে আছে 41। ভেরি গুড। এবার আছে 41। Which number comes before 41? Yes, 40. Good. Now 46. So which number comes? Yes, 45. Then 49. So which number comes before 49? 48. Now which number comes before 50? Yes, 49. Now 47. So the number is, yes, 46. Forty-four? Yes. 43. Now 48. So which number is there? Yes, 47. Now the last one, 43. Which number comes before 43? Yes, 42. Okay? Very good. So, আমরা আজ কি শিখলাম বলো তো? How to count from 41 to 50. Okay? So, please repeat after me. 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49 and 50. Okay. এরপর আমরা কি করেছি? আমরা 41 থেকে 50 পর্যন্ত কিভাবে লিখতে হয় তাও করেছি, তাই না? খাতায় আমরা যখন লিখব আমাদের মাথায় রাখতে হবে প্রথম যে 3টি লাইন আছে এই 3টি লাইনের বাইরে আমরা যাব না। ঠিক আছে? ওকে। এরপর আমরা কি করেছিলাম? আমরা দেখেছিলাম কোন নাম্বারের আগে কোনটি আসে। Which number comes before another number? ওকে? ঠিক আছে। এবং আমরা এই মজার একটা কাজ করেছি। আমরা খুঁজে খুঁজে বের করেছি কোনটার আগে কোন নাম্বারটি আসে, তাই না? ভেরি গুড। তো এবার হোয়াট ইজ ইউর হোমওয়ার্ক? এবার তোমাদের হোমওয়ার্কের পালা। চলো দেখে নিই হোমওয়ার্কটি তোমরা কিভাবে করবে। হোমওয়ার্কের সময় আমরা যে কাজটি করব তা হচ্ছে আমরা প্রথমে লিখব 41 থেকে 50 পর্যন্ত। তারপর আমরা উল্টো করে লিখব। ঠিক আছে? 50 থেকে আমরা টার্ন করে 41-এ আসব। ঠিক আছে? এভাবে আমরা পৃষ্ঠা ভরে লিখব। প্রথমে কি করতে হবে? প্রথমে লিখতে হবে 41, 42 করতে করতে আমরা চলে যাব 50 পর্যন্ত। এরপর আমরা আবার কি করব? আমরা 50 থেকে শুরু করব এবং শেষ করব যে 41-এ। ঠিক আছে? ভেরি গুড। তাহলে আমাদের ক্লাস আজকে এখানেই শেষ হচ্ছে। ভালো থাকো সবাই। গুড বাই।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, তাই না? আজকে আমরা গণিত বিষয় পঞ্চম অধ্যায়ে যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যার যে অনুশীলনী আছে সেখানকার অঙ্কগুলো আজকে আমরা সমাধান করব। তাহলে বন্ধুরা, আমরা যে পঞ্চম অধ্যায়ের থেকে যে কাজগুলো আগে করেছিলাম, তোমাদের কি সেইগুলো মনে আছে? যে গাণিতিক বাক্য কিভাবে লিখতে হয়, গাণিতিক বাক্যগুলো কিভাবে সমাধান করতে হয় এবং সমাধানের ক্ষেত্রে আমরা কোন কোন নিয়ম অবলম্বন করব। যেমন বন্ধনীর কথা নিশ্চয়ই তোমাদের মনে আছে, তারপর বাঁ দিক থেকে ডান দিকে আমরা হিসাবটা করব, এটার কথাও নিশ্চয়ই তোমাদের মনে আছে। কোনো গাণিতিক বাক্যে যদি যোগ বিয়োগ গুণ ভাগ থাকে তাহলে কোনটির কাজ আমরা আগে করব? গুণ এবং ভাগের কাজ, তাই না? গুণ ভাগের কাজ হয়ে যাওয়ার পরে তারপরে আমরা কি করব? যোগ এবং বিয়োগের কাজ করব। তাহলে চলো আমরা এতদিন যে পাঠগুলো করেছি সেগুলো নিয়ে আজকে একটু অনুশীলন করি। আমরা চলো সবাই বন্ধুরা, আমরা গণিত বইয়ের 65 পৃষ্ঠাটা খুলি। খুলেছো তোমরা? দেখো প্রথমে 1 নম্বর অনুশীলনীতে কি আছে দেখো। হিসাবের ক্রমের নিয়মটি ব্যবহার করে সমাধান করো। এখানে দেখো 4টি অঙ্ক আছে। আমি তোমাদেরকে 2টি অঙ্ক সমাধান করে দেখাচ্ছি। প্রথমে দেখো 1-এর 1 যেটা আছে সেটা আমি দেখাচ্ছি তোমাকে। শিক্ষার্থী বন্ধুরা, এটা কি? একটি গাণিতিক বাক্য, তাই না? দেখো তো এখানে কি কি প্রতীক আছে। এখানে গুণ আছে, বিয়োগ আছে এবং ভাগ আছে। তাহলে আমরা কি শিখেছি নিয়মে? যে গুণ এবং ভাগের কাজ আগে করতে হয়। তাহলে দেখো এখানে গুণ আছে, ভাগ আছে, তাহলে কোনটি আগে করব? বাদিক থেকে হিসাবটি যখন আমরা করব তখন যেটা আমাদের প্রথম আসবে সেটির কাজই কিন্তু আমরা প্রথমে করব। তাহলে আমরা বাদিক থেকে যদি শুরু করি তাহলে আমাদের প্রথমেই আসছে গুণ, তাহলে এই কাজটা আমরা কিন্তু প্রথমে করব। তাহলে 7 গুণ 8 কত হয়? 7 গুণ 8 56। তারপরে দেখো লিখছি বিয়োগ 6 ভাগ 2। এই গাণিতিক বাক্যটির মধ্যে আমাদের কয়টি প্রতীক আছে? 2টি। একটি হচ্ছে বিয়োগ এবং একটি আছে ভাগ। তাহলে এবার কার কাজ আগে করতে হবে? হ্যাঁ, ঠিক বলেছ। এবার আমাদের প্রথমে করতে হবে ভাগের কাজ। তার মানে এই অংশটুকুর কাজ এবার আমরা আগে করব। তাহলে দেখো 56 বিয়োগ 6কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই ফলাফল কত হবে? 3। তাহলে আমরা লিখে ফেলি 3। 56 থেকে 3 বাদ গেলে কত হবে বলো বন্ধুরা? এই 6 একক থেকে যদি 3 একক বাদ দিই তাহলে কত একক থাকবে? হ্যাঁ, ঠিক বলেছ, 3 একক। আর এই 5 দশক আমাদের এখানে বসে যাবে। তাহলে আমাদের এই গাণিতিক সমস্যাটি সমাধান হয়ে গেল, তাই না বন্ধুরা? চলো আমরা 4 নম্বরটি সমাধান করি। গাণিতিক সমস্যা সমাধান করার ক্ষেত্রে নিয়মগুলোর মধ্যে কিন্তু জেনেছি কি বলতো? যে বন্ধনী যদি থাকে তাহলে সেটির কাজ কিন্তু সবার আগে করতে হবে। তাহলে দেখো আমাদের এই গাণিতিক বাক্যটিতে গুণ ভাগ ছাড়াও কিন্তু বন্ধনী আছে। তাহলে এই কাজটি কিন্তু আমাদের সবার আগে করতে হবে। তার মানে আমাদের এই কাজটুকু প্রথম লাইনে আমরা কমপ্লিট করব। চলো আমরা সমস্যাটি সমাধান করে ফেলি। তাহলে 7 গুণ 8 থেকে 6 বাদ দিলে কত থাকে? হ্যাঁ, ঠিক বলেছো, 2 থাকে, ভাগ 2। তাহলে দেখো এই বাক্যটির মধ্যে আছে কি? গুণ এবং ভাগ। তাহলে আমরা কি শিখেছি? যে বাদিক থেকে অঙ্কটি করতে করতে আমরা যাব, তাই না? বাদিক থেকে সমাধান করব। তাহলে আমরা প্রথমে এই গুণের সমস্যাটি সমাধান করে ফেলি। 7 গুণ 2 কত হয়? ঠিক বলেছো, 14। তাহলে আমরা লিখে ফেলি ভাগ 2। এবার 14কে যদি 2 দিয়ে ভাগ দেই কত হবে? ঠিক বলেছো, 7। কি বন্ধুরা, আমরা যেভাবে শিখেছি এতদিন সেভাবে এই সমস্যাগুলো সমাধান করতে পারবে না? পারবে। তাহলে 1 নম্বর অনুশীলনীতে দেখো তোমাদের কিন্তু আরও 2টি আছে, এই দুটো কিন্তু তোমরা অবশ্যই পারবে। এবার চলো 2 নম্বরটি দেখি আমরা। 2 নম্বরটিতে কি বলেছে? হিসাবের নিয়মটি ব্যবহার করে নিচের সমস্যাগুলো সমাধান করো। এখানে আছে 6টি। আমি তোমাদেরকে 2-1টি দেখিয়ে দিচ্ছি। দেখো 2 নম্বর অঙ্কটি দেখো। এরকম অঙ্ক কিন্তু আমরা করেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে, তাই না?
তাহলে দেখো 624 থেকে আমাদের 76ও বাদ দিতে হবে, আবার 24ও বাদ দিতে হবে। তাহলে দুটোই আমাদের কিন্তু বিয়োগ করতে হবে, দুটোই বাদ দিতে হবে। তাহলে এর দুটো কি হচ্ছে? সমজাতীয়। তাহলে এদেরকে আমরা কি বন্ধনীর মধ্যে নিয়ে যোগ করে ফেলতে পারি না? হ্যাঁ, মনে আছে নিশ্চয়ই তোমাদের। চলো তাহলে আমরা ওইভাবে অঙ্কটি করে ফেলি। 624 বিয়োগ, যে বিয়োগের বন্ধনীর মধ্যে কি হয় মনে আছে তোমাদের? হ্যাঁ, বন্ধনীর মধ্যে কিন্তু বিয়োগ চিহ্নটা কি হয়ে যাবে? যোগ চিহ্ন হয়ে যাবে। আমরা কিন্তু আগের পাঠে এটা করেছিলাম এরকম। দেখো এখন কি হবে? 624 লিখছি বিয়োগ এই 76ও যেহেতু আমাদের বাদ দিতে হবে, 24ও বাদ দিতে হবে, দুটো কিন্তু আমরা এক করে নিচ্ছি। দেখো 4 একক আর 6 একক যোগ করলে কত হবে বলো তো? হ্যাঁ ঠিক বলেছো, 10 একক। সেই 10 এককের ঘরে বসলো 0, আমার হাতে থাকলো কত? 1 দশক। সেই 1 দশক কিন্তু আমি এই 2 দশকের সাথে যোগ করে দিব। তাহলে কত হলো? 3 দশক। সেই 3 দশক আর 7 দশক যোগ করলে কত দশক হবে? হ্যাঁ ঠিক বলেছো, 10 দশক। তার মানে 10 দশক হয়ে গেল কত আমার? 100। তাহলে বন্ধুরা 624 থেকে 100 বিয়োগ করা কি সহজ না? হ্যাঁ ঠিক বলেছো, অনেক সহজ। তাহলে আমরা 624 থেকে 100 বাদ দিলে কত হবে? 524। দেখো হিসাবের নিয়মগুলো যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, আমরা কিন্তু অনেক বড় বড় গাণিতিক সমস্যা কিন্তু সহজেই সমাধান করতে পারবো। চলো তাহলে আরেকটু করে ফেলি। কত নাম্বারটি করতে চাও বলো তো? 3 নাম্বারটা আমি তোমাদের করে দেখাচ্ছি। দেখো 3 নাম্বারটা, দেখো এখানে কিন্তু সবগুলোই গুণ আছে, কিন্তু তারপরেও এই জায়গাটিতে 66 গুণ 50-এ কিন্তু বন্ধনী দেওয়া আছে। তাহলে আমরা এই গুণটাই আগে করব, তাই না? তাহলে আমরা লিখে ফেলি 20 গুণ, দেখো এই এখানে এককের ঘরে আমরা কিন্তু চাইলে এখানে আলাদা করেও করতে পারি, কিন্তু এটা সহজ বুদ্ধি কি আছে দেখো, এই যে শূন্যটা সেটা কিন্তু আমি এককের ঘরে আগে বসিয়ে নিলাম। আমাদের তাহলে গুণটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। এবার 5 দিয়ে দেখো আমি এই 6কে গুণ করছি। 5 6 30-এ 0 এখানে লিখছি, আমার হাতে কত রইল? 3। তাহলে আবার দেখো 5 6 30 আর 3-এ 33। তাহলে দেখো এখানে 2টি শূন্য এবং এখানে একটি শূন্য, মোট শূন্য কয়টি আছে? 3টি। তাহলে আমি গুণফলে আমি 3টি শূন্য আগেই বসিয়ে নিলাম। তাহলে আমার এই 3টি শূন্য চলে আসছে। এখন 2 দিয়ে যদি আমি 33-কে গুণ করে এখানে বসিয়ে দিই, আমার কিন্তু গুণফলটি হয়ে যাবে। 3 2-এ কত? 6। আবার 3 2-এ কত? দেখো 6। তাহলে কি খুব সহজেই কি আমরা এই গুণটা করতে পারলাম না? হ্যাঁ। আরেকটি তাহলে কি দেখতে চাও তোমরা এরকম? ঠিক আছে, তোমাদের আমি 5 নম্বরটা একটু দেখাচ্ছি। দেখো গত পাঠে কিন্তু আমরা দেখেছি যে কিভাবে সহজে 1 10 100 বা 1000 তৈরি করে গুণ করলে কত সহজেই করা যায়। তাহলে দেখো এখানে একটু চিন্তা করো যে এখানে আছে কত? 25। 25-কে আমরা কত দিয়ে গুণ করলে 100 করতে পারি? একটু চিন্তা করে বের করো তো। হ্যাঁ ঠিক বলেছো, 4 দিয়ে যদি গুণ করি তাহলে কিন্তু 4 25-এ 100 হয়ে যাবে। তাহলে দেখো সেই 4 কি আমরা এখান থেকে বের করতে পারি? দেখো তো 4-এর গুণের নামতা বের করে দেখো তো কত হয়। 4 কত গুণ করলে 32 হবে? পেয়েছো? হ্যাঁ ঠিক বলেছো, 4 8-এ 32। তাহলে আমরা এইভাবে যদি লিখি 8 গুণ 4, তাহলে হবে না বন্ধুরা 32? হ্যাঁ ঠিক বলেছো, হবে। তাহলে গুণ 25। তাহলে 8 গুণ 4 গুণ 25। আমরা এইটাকে আগে গুণ করব। কেন বুঝতে পেরেছো তো? আমরা এটা যদি গুণ করে নিই তাহলে আমাদের উত্তর চলে আসবে 100। তাহলে দেখি, দেখো 8 গুণ 4 25-এ 100। তাহলে 100-কে 8 দিয়ে গুণ করা কি সহজ না? হ্যাঁ ঠিক বলেছো, কত হবে? 800, তাই না? তাহলে দেখো আমরা যদি গাণিতিক বাক্যগুলো সঠিকভাবে লিখে গণিতের নিয়মগুলো যদি ধারাবাহিকভাবে কাজ করি, তাহলে খুব সহজেই কিন্তু যে কোনো গাণিতিক সমস্যার আমরা সমাধান করে ফেলতে পারি। আমি কিন্তু তোমাদের এই 6টির মধ্যে কিন্তু 3টি করে দিয়েছি, বাকি 3টা তোমরা পারবে না?
নিশ্চয়ই পারবে, সেই নিয়মগুলো অনুসরণ করে কিন্তু করবে। এবার চলো 3 নম্বর অঙ্কটি আমরা একটু লক্ষ্য করি। কি বলেছে দেখো, 3 নম্বর অঙ্কটিতে বলেছে নিচের সমস্যাগুলোকে সাধারণ গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করো। তাহলে বন্ধুরা প্রথমে আমাদের কি কাজ করতে হবে বলো তো? গাণিতিক সমস্যাগুলো পড়ে সেটা প্রথমে আগে গাণিতিক বাক্যে আমাদের লিখতে হবে এবং তারপরে সেই বাক্যগুলোর সমাধান করতে হবে, তাই না? দেখি আমরা 3-এর 1-এ কি আছে। 3-এর 1-এ আছে 5টি পেন্সিলের দাম 60 টাকা হলে 9টি পেন্সিলের দাম কত? কি বলেছে আবার একটু লক্ষ্য করো। 5টি পেন্সিলের দাম দেওয়া আছে, 5টি পেন্সিলের দাম 60 টাকা, তাহলে 9টি পেন্সিলের দাম কত? তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে একটি পেন্সিলের দাম বের করে নিতে হবে। কিভাবে বের করব বলো তো? ঠিক বলেছো, 5টি পেন্সিলের দাম যে দেওয়া আছে 60 টাকা, সেটাকে আমরা যদি 5 দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু পেয়ে যাব একটি পেন্সিলের দাম। আর একটি পেন্সিলের দাম পেয়ে গেলে আমরা 9টি পেন্সিলের দাম বের করতেই পারবো, তাই না? তাহলে একটু চিন্তা করো তো গাণিতিক বাক্যটা কেমন হবে। প্রথমে হবে কি 5টি পেন্সিলের দাম। এই 5টি পেন্সিলের দামকে যদি আমরা 5 দিয়ে ভাগ দিই তাহলে পেয়ে যাব কি একটি পেন্সিলের দাম। তাহলে আমরা এটা বন্ধনীর মধ্যে রাখব। এটাকে আমরা গুণ করব কত দিয়ে? আমরা পেন্সিল কিনব কয়টি? আমরা পেন্সিল কিনব 9টি, তাহলে গুণ 9। তাহলে এটা হলো আমাদের গাণিতিক বাক্য। তাহলে একটি লিখিত গাণিতিক সমস্যা পড়ে আমরা প্রথমে এইভাবে গাণিতিক বাক্য তৈরি করব, তারপরে যেভাবে হিসাবের নিয়ম আছে সেটা দিয়ে আমরা সমাধান করব। চলো আমরা এটা একটু সমাধান করে ফেলি। 60কে যদি আমরা 5 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের ফল কত হবে? ঠিক বলেছো, 12। তার মানে এই 12 হচ্ছে একটি পেন্সিলের দাম। আর আমরা পেন্সিল কিনবো কয়টি? 9টি, গুণ 9। তাহলে আমরা কিন্তু আগের পাঠে শিখেছি কিভাবে করতে হয়। 9 একক দিয়ে 2 এককে গুণ করছি, তাহলে কত হবে? 2 গুণ 9 18। 18 কত বসবে এখানে? 8। হাতে কত থাকবে আমাদের? 1 দশক, তাই না? এবার 9 দিয়ে এই 1 দশককে গুণ করব। 9 একে কত হয়? 9। আর হাতে আমার কত আছে? 1। 9 আর 1-এ 10, তাহলে 10 দশক, তাই না? তাহলে আমাদের 9টি পেন্সিলের দাম হবে 108 টাকা। তাহলে আমরা এবার চলো উত্তরটা লিখে ফেলি। 108 টাকা। কি বন্ধুরা, কঠিন মনে হচ্ছে? না, তুমি যদি গাণিতিক বাক্যটা ঠিক মতো সাজিয়ে লিখতে পারো তাহলে সমাধান করা কিন্তু একদম খুব সহজ, তাই না? এবার চলো 2 নাম্বারটা আমরা একটু দেখি। কি বলেছে 2 নাম্বারটিতে দেখো, ভাজক ভাগশেষের 3 গুণ এবং ভাগফল ভাজকের 4 গুণ। ভাগশেষ যদি 2 হয় তাহলে ভাজ্য কত? আচ্ছা বন্ধুরা, এই অঙ্কটি তোমরা কিভাবে সমাধান করবে একটু চিন্তা করো তো। এখানে তোমাদের কাছে কি জানতে চেয়েছে? ভাজ্য কত। তাহলে আমরা ভাজ্য নির্ণয়ের কি সূত্র শিখেছিলাম, মনে আছে তোমাদের? হ্যাঁ, ভাজ্য নির্ণয়ের সূত্র কিন্তু শিখেছি আমরা। কিন্তু এখানে কি দেওয়া আছে দেখো, শুধু ভাগশেষটা দেওয়া আছে, তাই না? আর বাকিগুলো আমাদের কিন্তু বার করতে হবে। তাহলে আমরা একটু লিখে ফেলি কি দেওয়া আছে। ভাগশেষ 2, ভাগশেষ 2। ভাজক ভাগশেষের 3 গুণ। তাহলে এখানে কি বলেছে? ভাগশেষ 2 আর ভাজক কি হবে? এটা কি বলেছে আমরা একটু ওখানে লিখি। ভাজক কিভাবে আমাদের বের হতে পারে? ভাজক বলেছে যে ভাগশেষ এর 3 গুণ। তাহলে ভাগশেষ কত বন্ধুরা? হ্যাঁ ঠিক বলেছো, ভাগশেষ হচ্ছে 2, তাহলে 2 গুণ 3। তাহলে আমাদের ভাজক কত? 6। আমরা কিন্তু ভাগশেষ পেয়ে গেলাম, আমাদের ভাজকও কিন্তু পেয়ে গেলাম। আর কি লাগবে আমাদের এখন? ভাগফল। তাহলে ভাগফল কি বলেছে? ভাগফল ভাজকের 4 গুণ। তাহলে লিখে ফেলি ভাগফল। ভাগফল বলেছে আমাদের কি, যে ভাজক এর 4 গুণ। তাহলে ভাজক কত আমাদের? ভাজক হচ্ছে 6, 4 গুণ 4 6 কত? 24।
তাহলে এখন আমরা কিন্তু ভাগশেষ পেয়ে গেছি, ভাজক পেয়ে গেছি, ভাগফলও কিন্তু পেয়ে গেলাম, তাই না? এটা আমাদের ভাগফল, এটা আমাদের ভাজক, আর বইয়ে আমাদের কিন্তু দেওয়াই আছে ভাগশেষ 2। তাহলে এখন আমরা ভাজ্য নির্ণয়ের সূত্রটি লিখে ফেলি। ভাজ্য নির্ণয়ের সূত্রটা কি তোমাদের মনে আছে? হ্যাঁ, ঠিক বলেছো। ভাজ্য নির্ণয়ের সূত্র হচ্ছে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। চলো আমরা লিখে ফেলি। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, তাই না বন্ধুরা? এটাই হচ্ছে আমাদের ভাজ্য নির্ণয়ের সূত্র। চলো আমরা এখন একটু বসিয়ে ফেলি। আমরা কত পেয়েছি ভাজক? ভাজক পেয়েছি কত? 6 গুণ, তারপর কি আছে? ভাগফল। ভাগফল কত? 24। লিখি 24 যোগ ভাগশেষ কত আছে দেওয়া? 2। তাহলে দেখো আমাদের এই এখন পেয়ে গেলাম আমাদের কিন্তু গাণিতিক বাক্যটি। তাহলে এখানে আছে কি? গুণ এবং যোগ। তাহলে কোনটির কাজ আগে করব? হ্যাঁ, ঠিক বলেছো, গুণের কাজ আগে করব। তাহলে চলো করে ফেলি। এই 4 এবং 6 গুণ করলে কত হবে? 4 6 24। 24-এর কত লিখব? 4। আর আমার হাতে কত রইল? 2 দশক। তাহলে 6 গুণ 2 কত হয়? 12 দশক। তার সাথে 2 দশক যোগ করলে 14 দশক। তাহলে লিখে ফেলি যোগ 2। তাহলে 144 যোগ 2 কত হবে বন্ধুরা? 144 যোগ 2 146। তাহলে আমরা এখানে লিখে ফেলি 146। তাহলে আমাদের ভাজ্য কি? 146। আমরা পারবো না এই অঙ্কগুলো করতে? নিশ্চয়ই পারবো। তাহলে আর একটি আছে, তাই না বন্ধুরা? চলো আমরা 3-এর যে অঙ্কটি আছে সেটিও সমাধান করে ফেলি। দেখো তো কি আছে সেখানে। সেখানে 3-এ কি বলা আছে? জনাব শম্পার মাসিক বেতন 7,500 টাকা। প্রতি মাসে তার খরচ হয় 7,250 টাকা। তিনি 1 বছরে কত টাকা জমা করতে পারবেন? তাহলে শম্পার মাসের বেতন বলা আছে, তাই না? কত বলা আছে? 7,500 টাকা। আর তিনি মাসে খরচ করেন কত? 7,250 টাকা। তাহলে তিনি যে টাকাটা প্রতি মাসে আয় করেন তার থেকে যদি আমি খরচটা বাদ দেই তাহলে কি হবে? হ্যাঁ, ঠিক বলেছো। তাহলে তার 1 মাসে কত টাকা জমা হয় আমরা পেয়ে যাব। চলো আমরা অঙ্কটি করে ফেলি। তাহলে আমি আর নাম লিখছি না, খালি মাসিক বেতনটি লিখছি। হ্যাঁ, দেখো মাসিক বেতন 7,500 টাকা। তার মাসিক খরচ কত? 7,250 টাকা। চলো আমরা তাহলে এটা লিখে ফেলি। মাসিক খরচ 7,250 টাকা। তাহলে এটা আমরা কি করব বলো তো? মাসের জমা বের করার জন্য হ্যাঁ বিয়োগ করব, তাই না? তাহলে আমরা এখানে একটু বিয়োগ চিহ্ন দিয়ে নিলাম। চলো আমরা বিয়োগটা করে ফেলি। তাহলে এই একক থেকে এই একক বাদ দিলে, 0 থেকে 0 বাদ দিলে কত থাকবে বন্ধুরা? হ্যাঁ 0 থাকবে। তাহলে এখানে কত আছে? 0। তাহলে 0 থেকে কি আমি 5 বাদ দিতে পারবো? পারবো না। তাহলে আমি কি করব? এই 500 থেকে 100 আমি দশকের ঘরে নিয়ে আসব। তাহলে কয় 10 হবে? 10 10, তাই না? তাহলে এই 10 থেকে যদি আমি 5 বাদ দেই তাহলে আমার কত থাকবে? হ্যাঁ ঠিক বলেছো, 5। তাহলে আমি এখানে লিখে ফেলি 5। এখান থেকে আমি কিন্তু আগেই 1 শতক নিয়ে গেছি। তাহলে আমার এখানে কত শত আছে? 4 শত। তাহলে 4 শত থেকে যদি আমি 2 শত বাদ দেই কত থাকবে বন্ধুরা? হ্যাঁ ঠিক বলেছো, 2 শত থাকবে। তাহলে 250 টাকা তার হাতে থাকবে, তাই না, মাসে। তাহলে ওটা উনি কি করবেন? জমাবেন। তাহলে মাসিক জমা মাসিক জমা 250 টাকা।
এখন আমাদেরকে কি বের করতে বলেছে বন্ধুরা? বলেছে যে তিনি 1 বছরে, তাহলে 1 বছর মানে কত মাস? একটু চিন্তা করো তো, কত মাসে 1 বছর হয়? হ্যাঁ, ঠিক বলেছো, 12 মাসে হয় 1 বছর। তাহলে উনি 1 মাসে যদি 250 টাকা জমান, তাহলে 12 মাসে কত জমাবে? 1 বছর সমান কত মাস? 1 বছর সমান 12 মাস। তাহলে 12 মাসে কত জমা করে? একটু চিন্তা করো তো, কি করতে হবে? 12 মাসে জমা করেন, কি করে বের করব? ঠিক বলেছো, 1 মাসে যত জমা করেন তা আমরা 12 দিয়ে গুণ করলেই 12 মাসে কত জমা করে আমরা পেয়ে যাব। তাহলে আমরা লিখে ফেলি 250 গুণ 12। তোমরা এটা কিন্তু রাফ করে উপর নিচেও গুণ করে নিতে পারো। 250 গুণ 12। তাহলে 2 শূন্য শূন্য, 5 দুগুণ 10 শূন্য, হাতে 1, 2 দুগুণ 4, একে 5। এবার আমরা আসছি এই লাইনে, 1 শূন্য শূন্য, 5 একে 5, 2 একে 2। তাহলে দেখো কত হলো? 3000। তাহলে আমরা যদি 12 দিয়ে গুণ করি কত হবে? 3000 টাকা। তাহলে 1 বছরে তিনি জমা করেন কত? 3000 টাকা। তাহলে আমরা চলো উত্তরটা লিখে ফেলি। উত্তর 3000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অনুশীলনীতে 1, 2, 3 কিভাবে করেছি? আমরা এই অধ্যায় থেকে যে সমস্ত নিয়মগুলো শিখেছি সেই ঠিক নিয়মগুলো ব্যবহার করে সহজেই কিন্তু গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি। এবং 3 নম্বরটিতে যেখানে লিখিত সমস্যাগুলো আছে সেগুলো আমরা ভালো করে পড়ে গাণিতিক বাক্য তৈরি করেছি এবং সেগুলো সমাধান আমরা করেছি। তাহলে চলো আমরা একটু বাড়ির কাজ নিয়ে নেই। বাড়ির কাজ অনুশীলনীর 1-এর 2 এবং 3 তোমরা করবে। আমি কিন্তু 1 আর 4 করে দিয়েছি। এবং 2 নম্বর থেকে কোনটা কোনটা করবে? 1, 4 আর 6। আমি কিন্তু 2, 3 আর 5 তোমাদের দেখিয়েছি। এবং 3 নম্বরটি দেখো আমি কিন্তু নতুন করে তোমাদের জন্য বানিয়ে দিয়েছি। এটা কিন্তু তোমরা খাতায় তুলে নাও, কারণ এটি কিন্তু তোমাদের বইয়ে নাই। দেখো কি বলেছি, নিচের সমস্যাগুলোকে সাধারণ গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করো। ঠিক আমাদের একটু আগে যে কাজটি করেছিলাম ক নাম্বার, একই রকম। দেখো 8টি খাতার দাম 160 টাকা হলে 5টি খাতার দাম কত হবে? তাহলে আমরা কিভাবে করব? গাণিতিক বাক্যটা কিভাবে লিখব? আমরা প্রথমে একটি খাতার দাম বের করে নেব। কিভাবে বের করব নিশ্চয়ই তোমাদের মনে আছে, তাই না? 160কে 8 দিয়ে ভাগ দিলে আমরা একটি খাতার দাম পেয়ে যাব। সেটিকে 5 দিয়ে গুণ করলে কিন্তু আমরা 5টি খাতার দাম বের করতে পারবো, তাই না? 2 নাম্বারটি দেখো, ঠিক আমাদের বইয়ের 2 নম্বরের মতোই একটি অঙ্ক তোমাদের দিয়েছি, ভাজ্য নির্ণয় করতে হবে। এবার 3 নম্বরে দেখো গয়ে কি আছে? হাবিব সাহেবের মাসিক বেতন ৯,৯৫০ টাকা। তিনি প্রতি মাসে খরচ করেন ৮,৭২৫ টাকা। তিনি 1 বছরে কত টাকা জমাতে পারবেন? ঠিক আমাদের শেষ অঙ্কটির মতো, তাই না? তাহলে এটি তুলে নাও খাতায়। এটি কিন্তু তোমরা খাতায় ভালোভাবে করবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু এই বাড়ির কাজটি অবশ্যই খাতায় সুন্দরভাবে করবে এবং স্কুল খোলার পরে তোমার বিষয় শিক্ষককে কিন্তু অবশ্যই বাড়ির কাজটি দেখিয়ে নেবে। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে।